আষাঢ়ের মধ্যভাগেও গরমের তীব্র দাপট, জনভোগান্তি চরমে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড নীলফামারীর সৈয়দপুরে 37.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সিটি কর্পোরেশনে এক ওয়ার্ডের জন্ম নিবন্ধনে ওটিপি জালিয়াতির অভিযোগ। বিভিন্ন জেলার মানুষকে দেয়া হয় বার্থ সার্টিফিকেট। পিরোজপুরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। বেশিরভাগের কাছেই নেই প্রয়োজনীয় নথিপত্র, প্রায়ই ঘটছে রোগী মৃত্যুর ঘটনা। বিদ্যুৎবিহীন ভোলার বিচ্ছিন্ন জনপদ মদনপুর 2021 সালে সংযোগ পেলেও 7 মাস পর ছিঁড়ে যায় সাবমেরিন কেবল। 4 বছরে হয়নি কোনো সমাধান। মিটার লাগাইছি, 1 মাসও চালাইতে পারি না, আমাকে কারেন্ট গেছে। পুলানা ভরা এলাকা 10টা 11টার দিকে হয়ে যেত করতার তো অন হয়ে হতারা না। আমরা গেছি যে সাবমেরিনটা আমরা আমাগরে বাড়াইতে বাড়াইতে যে 4-5টা বছর আমাদের চলে গেছে। ঋণের বেড়াজালে বন্দী চা শ্রমিকদের জীবন। শত বছর মুক্তি না মিলে ঋণ ও দারিদ্র্যের কষাঘাত থেকে অভাব অনিশ্চয়তায় প্রতিনিয়ত টিকে থাকার সংগ্রাম। টাঙ্গাইলে যমুনায় পানি বৃদ্ধির সাথে সাথে বাড়ছে নদী ভাঙন। শত শত স্থাপনা বিলীন। নিম্নমানের প্রতিরোধ ব্যবস্থার কারণে বাড়ছে দুর্ভোগ, অভিযোগ ভুক্তভোগীদের। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সূর্যের প্রখর তাপ ও তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। আষাঢ় মাসেও সারা দেশে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তীব্র গরমে বিপাকে খেটে খাওয়া মানুষ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে 37.5 ডিগ্রি সেলসিয়াস। তবে এরই মাঝে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আষাঢ় মাস শেষ হবার পথে, অথচ গরমের দাপটে অস্থির অবস্থা। বেলা গড়ানোর সাথে সাথেই বাড়তে থাকে সূর্যের তাপের প্রখরতা। মধ্য দুপুরের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। গরমে মানুষের খুব দুর্ভোগ, মানুষের ক্লান্ত হয়ে যাচ্ছে, মানুষ কর্ম করতে পারছে না, মানুষ ঘর থেকে বাইরে বেরোতে পারছে না। শহরে আজকে এসে গাড়ি চালাচ্ছি, ভাড়া হচ্ছে না, কিন্তু তারপরেও আমার পেট তো চালাই যাবে। পেট চালাই চলে আমার আশাই লাগবে শহরে। রাস্তায় যানবাহনের সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় কম। গরমের সাথে দুর্ভোগ বাড়িয়েছে লোডশেডিং। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে 37.5 ডিগ্রি সেলসিয়াস। কারেন্টের সংকট না, কারেন্ট তো বারে বারে যায়, বারে বারে আসে। গরম একবারে সেজন্য পানিতে গোসল করতে আসছি, কিন্তু গোসল করতে এসে ওইখানে পানি গরম রোদের কারণে। তবে এরই মাঝে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। তীব্র তাপপ্রবাহের বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জেনে আসব। নীলফামারী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আজ তো সৈয়দপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই যে তাপমাত্রা, এর ফলে জনজীবনে ঠিক কতটা প্রভাব পড়েছে? মারফি, প্রথমে যে তথ্যটা আপনাকে জানাতে চাই, নীলফামারী সৈয়দপুরে বেলা 3টার সময় সৈয়দপুর আবহাওয়া অফিস আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে 37.4, যেটি দেশের এটি সর্বোচ্চ তাপমাত্রা। এই তাপমাত্রার কারণে এখানকার জনজীবন খুবই বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনি জানেন যে এই সৈয়দপুর শহরটি হচ্ছে মূলত লেবার টাউন, শ্রমিক প্রধান শহর হওয়ার কারণে বিশেষ করে যারা রাজমিস্ত্রি রয়েছে, অন্যান্য শ্রমিক রয়েছে, রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক যারা রয়েছেন, তাদের কিন্তু আয় রোজগার খুবই কমে গেছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আজকে যে তাদের রিক্সা এবং অটো রিক্সার যে জমা ভাড়া আছে সেটাই কিন্তু তারা তুলতে পারবে না। আমরা বাজার ঘুরে দেখেছি, বাজারের লোকজন একেবারে নাই বললেই চলে, খুব প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু বাড়ি থেকে বের হচ্ছে না। সেই হিসাবে আমরা দেখছি দোকানপাটে গ্রাহক সংখ্যা কমে গেছে, তাদের ব্যবসা বাণিজ্য একেবারে নাই বললেই চলে। আমরা ভিড় দেখেছি মূলত শরবতের দোকানে, কুশার রস যেখানে বিক্রি হয় সেই দোকানগুলোতে ভিড় দেখছি। এবং
হাসপাতালগুলোতে আমরা দেখেছি বিশেষ করে সর্দি কাশি এবং ডায়রিয়া জনিত রোগের প্রকোপ একটু বেড়েছে। আজকে আউটডোরে অনেক সৈয়দপুর যে 100 শয্যা হাসপাতাল রয়েছে আউটডোরে তারা এইসব রোগের চিকিৎসা নিয়েছেন প্রায় 5 শতাধিক রোগী এবং হাসপাতালে ভর্তি আছেন শতাধিক রোগী। চিকিৎসকরা মূলত বলছেন যে এই প্রচন্ড গরমে তীব্র তাপদাহে তাদেরকে সচেতন হতে হবে, মূলত ঠান্ডা জাতীয় খাবার এবং টাটকা খাবার খেতে হবে, তা না হলে এই রোগের প্রাদুর্ভাব আরো বাড়তে পারে। আমরা সৈয়দপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা লুকমান হাকিম যেটা আমাদেরকে জানিয়েছেন এই তাপমাত্রা আরো 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে, তারপরে বৃষ্টিপাত আসতে পারে। তো মারফি, এই ছিল আমার কাছে সৈয়দপুরের তাপমাত্রা নিয়ে সর্বশেষ। আমিরুল, ধন্যবাদ যুক্ত হবার জন্য। বদলি নয়, যেখানে অবহেলা ও দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে সেখানে চাকরিচ্যুত করা হবে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, কাজ করতে হবে সততার সাথে, দুর্নীতি ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে, এটাকে সরকার কোনোভাবে প্রশ্রয় দিবে না। দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির 31তম বার্ষিকী সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। এছাড়াও প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ইউনিয়ন কমিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এবারের বাজেটকে আদর্শের বাজেট বলেও অভিহিত করেন স্বাস্থ্যমন্ত্রী। যেখানে অবহেলা সেখানে চাকরিচ্যুতি, যেখানে দুর্নীতি সেখানে চাকরিচ্যুতি, কোন ট্রান্সফার বদলে আমি সাখাওয়াত হোসেন বকুল বিশ্বাসী না। প্রত্যেক জেলা হাসপাতালে 10 শয্যা করে 10টা ডায়ালিসিস বেশি দিয়ে 10 শয্যা কিডনি ডায়ালিসিস সেন্টার এই বছরে আমরা স্থাপন করতে যাচ্ছি এবং উদ্বোধন করতে যাচ্ছি। বরিশাল সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ডে জন্ম নিবন্ধনে ওটিপি জালিয়াতির অভিযোগ উঠেছে। 1.5 বছর আগে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলেও দীর্ঘ সময় জন্ম নিবন্ধনের ওটিপি ছিল সিটি কর্পোরেশনের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার নিয়ন্ত্রণে। এই সময়কালে 14 নম্বর ওয়ার্ড থেকে দেশের বিভিন্ন জেলার মানুষের জন্ম নিবন্ধন করা হয়। যদিও ওই কর্মকর্তার দাবি সব দোষ তৎকালীন ওয়ার্ড সচিব নজরুল ইসলামের। 24 আগস্টের পর বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়। সে বছরই অক্টোবরে নগর ভবনের কর্মকর্তাদের মাঝে 30টি ওয়ার্ডের দায়িত্ব ভাগ করে দেয়া হয়। 14 নম্বর ওয়ার্ডের দায়িত্ব পান উপসহকারী প্রকৌশলী শফিকুল আলম। তিনিই পান জন্ম নিবন্ধনের আইডি খোলার ভার। কিন্তু সেই বছরের ডিসেম্বরেই দায়িত্বপ্রাপ্তদের অব্যাহতি দিয়ে নতুন আদেশ জারি করে তৎকালীন সরকার। এবার দায়িত্ব পান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুল ইসলাম। তবে তার নামে খোলা হয়নি নতুন আইডি। আগে দায়িত্বে থাকা শফিকুল আলমের মোবাইলে যেত ওটিপি। তার কাছ থেকে কোড নিয়ে জন্ম নিবন্ধন করে দিতেন ওয়ার্ড সচিব নজরুল ইসলাম, আর প্রিন্ট কপিতে স্বাক্ষর নিতেন দায়িত্বপ্রাপ্ত শহীদুল ইসলামের। সম্প্রতি অনিয়মটি ধরা পড়ে 14 নম্বর ওয়ার্ডের বর্তমান সচিবের চোখে। আমি যখন ওটিপি পাঠাইছি তখন আমি স্যারের কাছে গেছি। স্যারের কাছে আমি স্যারের নামে নিবন্ধন চাইছি, স্যার আপনার নামে আইডি আছে? তো আমার নামে আইডি আছে কিনা জানি না, নজরুল সাহেব জানি কীভাবে কী করছে, আমি ভালো জানি না। এরপরে ডিসিবি দেওয়ার পর আমি নিবন্ধকের কাজ করছি স্যারের আইডি হওয়ার পরে। এই যে আমাদের শহীদুল স্যার। কর্মকর্তারা বলছেন, নিয়ম অনুযায়ী দায়িত্বপ্রাপ্তদের নাম ও প্রয়োজনীয় কাগজপত্র সহ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগে চিঠি দেয় সিটি কর্পোরেশন। সেই মোতাবেক নিবন্ধকের আইডি তৈরি করে স্থানীয় সরকার বিভাগ। 29টি ওয়ার্ডের নতুন দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করলেও 14 নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলামের কাগজপত্র পাঠায়নি বরিশাল সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা। 1.5 বছর পর সিটি কর্পোরেশনের আবেদনের প্রেক্ষিতে 23 মে তার নামে নতুন আইডি খোলা হয়। যাচাই করে তুমি ঠিক মতো দিলে আমি হার্ড কপিতে সই দেই, এছাড়া আমি স্বাক্ষর দেবো না। আমি অনেক লোকজন ফিরিয়ে দিয়েছে যে সচিবের স্বাক্ষর ছাড়া আমি স্বাক্ষর দেবো না, যেহেতু আমরা সময় পাচ্ছি না, আমরা যেহেতু যাচাই করার সময় পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি ও যেটা যাচাই করে পাঠাই দিয়েছে সেটার উপর আমি স্বাক্ষর করছি। আমাদের কাছে বাকি সবগুলো ওয়ার্ডের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন সবার কাগজপত্র আসলে উনার কাগজটা সিটি কর্পোরেশন থেকে আমাদের কাছে পাঠানো হয়নি। তো পরবর্তীতে আমাদের কাছে যখন কাগজটা এসেছে সাথে সাথে আমরা তার আইডিটা ক্রিয়েট করে দিয়েছি।
গেল এপ্রিলে ৩০ নম্বর ওয়ার্ডে বদলি হন নজরুল ইসলাম, আর সিটি কর্পোরেশনের চাকরি থেকে শফিকুল আলম অবসরে যান ২০২৫ সালের জানুয়ারিতে। অথচ মে মাসে ধরা পড়ার আগ পর্যন্ত ১৪ নম্বর ওয়ার্ডের জন্ম নিবন্ধনের ওটিপি যেত তার ব্যক্তিগত মোবাইলে। ১.৫ বছরে হাজারেরও বেশি জন্ম নিবন্ধন হয়েছে ওই ওয়ার্ড থেকে। এর মধ্যে খুলনা, মাদারীপুর, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন জেলার মানুষ রয়েছে। ২০২৫ সালের মার্চ মাসেই জন্ম নিবন্ধন হয়েছে ৫ শতাধিক। আপনি কর্মকর্তা আপনার কাছে পাসওয়ার্ডটা যাইতো আপনি দিতেন, আরেকজনের কাছে সেটাও দিয়েছে, মানে ওই হিসেবে এই না, কিন্তু আইনগতভাবে বলা যায় যে হ্যাঁ এটা ভুল। নজরুল যখন আমাকে বলতো স্যার একটা ওটিপি আছে জন্ম নিবন্ধনের জন্য, তখন আমি তাকে ওটিপি দিলাম। এখন এটা ছিল সচিব সাহেবের দায়িত্ব, সে তার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ওটিপি নিবে, কিন্তু সে আমাকে কেন এই জিনিসটা বারবার আমাকে বলতে সেটা তো আমার আর জানা ছিল না। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী বলছেন, অনিয়ম দুর্নীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদি ঘটনা সত্য হয় আমরা আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়ার এটা আমরা সম্পূর্ণ নিতে পারবো এবং তদন্তের মাধ্যমে এটা আমরা উদ্ঘাটন করে ফেলবো। যদি এরকম কিছু করে থাকে, ঘটনা যদি সত্যতা পাওয়া যায়, বিধিগত এবং আইনগত যেভাবেই হোক, যেভাবে আগানো যায় আমরা সেভাবে আগাবো, আমরা ছাড় দেবো না। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। কোনোভাবেই থামছে না বিএসএফ এর পুশিং চেষ্টা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১২ জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার চাকপাড়া বিওপির বিপরীতে ভারতের মুসলিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, বিএসএফ সীমান্তের বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে ১২ জন নারী পুরুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শত শত গ্রামবাসীও সীমান্ত এলাকায় অবস্থান নেন। এতে পুশিনের চেষ্টা ব্যর্থ হলে বিএসএফ ওই ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। পুশিন প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি, সে সাথে অনুপ্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছে স্থানীয়রাও। নারায়ণগঞ্জে মোটরসাইকেল ছিনতাইয়ের এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৩ পুলিশ সদস্য সহ ৪ জন। পরে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে পুলিশ। দুপুরে সোনারগাঁও উপজেলার সাতভাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সাগরকে গ্রেপ্তারের অভিযান চালায় পুলিশ। এ সময় সাগর ও তার ভাই সজল দাদি অতর্কিত হামলা চালায়। ৩ পুলিশ সদস্য ও পুলিশ সোর্স মাসুম মিয়াকে কুপিয়ে আহত করে তারা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ আহতদের হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় অভিযুক্ত ২ ভাই সাগর ও সজলকে আটক করা হয়। কয়েক বছর আগেও জেলা সদর বা হাতেগোনা উপজেলায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দেখা যেত, অথচ পিরোজপুরের অলিগলিতে বর্তমানে ব্যাঙের ছাতার মতো বেসরকারি চিকিৎসা সেবা কেন্দ্র গড়ে উঠেছে। বেশিরভাগের কাছে নেই প্রয়োজনীয় নথিপত্র, তোয়াক্কা করছে না সরকারি বিধিও। এমনকি অনুমোদনের আবেদন করে অস্ত্রোপচার সহ নানা জটিল চিকিৎসা শুরু করেছে অনেকে, যার ফলে রোগী মৃত্যু সহ ঘটছে নানা অঘটন। দু একটি কক্ষ ভাড়া নিয়ে বড় সাইনবোর্ড লাগিয়ে চলছে কার্যক্রম। নেই চিকিৎসক, নেই প্রয়োজনীয় যন্ত্রপাতিও। অভিজ্ঞতা ছাড়াই করা হচ্ছে অপারেশন সহ নানা জটিল চিকিৎসা। পিরোজপুরের ৭ উপজেলার অলিগলিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। বেশিরভাগেরই নেই প্রয়োজনীয় কাগজপত্র, অনুমোদন না থাকার সংখ্যাটাও নেহাত কম নয়। ফলে এসব ক্লিনিকে প্রায় ঘটছে ভুল চিকিৎসা, রোগী মৃত্যুর মতো অঘটন। পিরোজপুর জেলার সকল উপজেলা নিয়ে প্রায় শতাধিক ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার আছে। এক ক্লিনিকে যদি ব্লাডের এ পজিটিভ আসে, অন্য ক্লিনিকে দেখা যায় সেটা ভুল প্রমাণিত হয়, সেখানে বি পজিটিভ আসে। তারা আপনার হইলো আগে বারবার বলছে নেগেটিভ, মুখেও বলছে নেগেটিভ, কিন্তু বাস্তবে পজিটিভ। আর প্রথম তো তারা ডাইরেক্ট দিছে, রিপোর্টই দিয়ে দিছে নেগেটিভ। তো নেগেটিভ রিপোর্ট আবার কিভাবে পজিটিভ হয়? ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসন নীরব থাকায় দিন দিন বাড়ছে সব ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত্ম্য। কঠোর নজরদারির আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী। তারা অদক্ষ, নাহলে আমার প্রথম একবার নেগেটিভ দেয়, আবার পরবর্তীতে যখন বারবার জেরা করা হইতেছে তাদেরকে জিজ্ঞাসা করা হইতেছে কিভাবে, মানে
তা তো মনে হইতেছে যে তাদের টেকনিশিয়ান মানে দক্ষ না। ব্লাড নেওয়াইয়া দেখার জন্য বলিয়া ব্লাড নিছে, নিয়ে রিপোর্টটা দেয় নাই। পরের দিন মুখে বলছে যে ওটাও নেগেটিভ, ইঞ্জেকশন নাকি বন্ধ রাখতে। তো রুগীটা আসলে এই ক্ষেত্রে তারা একটু হ্যামারিংয়ে পড়ছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকার বিষয়ে জানতে চাইলে অনেকেই কথাই বলেনি, তাই এড়িয়ে গেছেন একটি ক্লিনিকের মালিক। এমন কোনো প্রতিষ্ঠান, এমন কোনো ব্যক্তি, এমন কোনো আজ যে একটা শতভাগ নির্ভুল, জানতে অজান্তে বিভিন্নভাবে না, এটা ভুল আছে কেন? আপনারা কাজ করেন, আপনাদের ভুল আছে না? এসব নাম সর্বস্ব প্রতিষ্ঠান থেকে সম্প্রতি ধরা পড়েছে ভুয়া ডাক্তারও। অনুমোদনের আবেদন করেই ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করায় গুনেছে জরিমানাও। জেলায় স্বাস্থ্য সেবার মান ভালো রাখতে তৎপর স্বাস্থ্য বিভাগ, দাবি সিভিল সার্জনের। যে ভুয়া এবং যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে তারা অনেকেই মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে প্রতারণা করে থাকে। আপনারা সকলেই জানেন যে তারা সাধারণত তাদের দালাল থাকে এবং সেই দালালরা বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে থাকে। আমরা প্রত্যেকটিতে অভিযান চালাচ্ছি, তাদেরকে আমরা প্রত্যেকটি কাগজ পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করতেছি। জেলায় বর্তমানে 182টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে অর্ধশত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেরই নেই যথাযথ কাগজপত্র। জারিন অর্নি, যমুনা নিউজ। অন্ধকার জীবনের অবসান ঘটিয়ে এসেছিল বিদ্যুৎ। আলোকিত হয় ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন মদনপুর ও কাছে ইউনিয়নের মাঝের চর। কিন্তু 7 মাসের ব্যবধানে মেঘনার তলদেশে ছিঁড়ে যায় সাবমেরিন কেবল। সেই ঘটনার পর 4 বছর পেরিয়েও কাটেনি দুর্ভোগ। এখনও অনিশ্চয়তায় জনপদ। সরকারি প্রকল্প ছাড়া মেরামত করা অসম্ভব, জানান সংশ্লিষ্টরা। মেঘনার বুকে জেগে ওঠা ছোট্ট জনপদ মদনপুর। বছর 4 আগে বিদ্যুতের আলো পৌঁছায় এই ইউনিয়নের জীবনযাত্রায়, তবে স্বল্প সময়ে থমকে যায় গতি। 2021 সালের 5 ডিসেম্বর মেঘনার তলদেশে প্রায় 4.5 কিলোমিটার সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পান জেলার মদনপুর ইউনিয়ন এবং কাটিয়ার মাঝের চরবাসী। রাতারাতি বদলে যায় জীবনধারা। কিন্তু 7 মাসের ব্যবধানে 2022 সালের 23 জুন কেবলটি ছিঁড়ে গেলে ফের অন্ধকারে ডুবে যায় জনপদ। কেটে গেছে প্রায় 4 বছর, তবে আসেনি কোনো সমাধান। কারেন্ট আসছিল, 6 মাস চলছিল। আমরা ফ্রিজ টিরিজ আনছি, ফ্যান আনছি, ফ্রিজ আনছি, আর ঘরে ওয়ালিং করছি। আমাকে 1 লাখ টাকা খরচা গেছে। তারপরে কারেন্ট 6 মাস চললে কারেন্ট আর নাই। এত কষ্ট করে দেনা বেনা করে আমরা মিটার লাগাইছি, 1 মাসও চালাইতে পারি না, আমাকে কারেন্ট গেছে গা। বৈদ্যুতিক আলোর ব্যবস্থা না থাকায় লেখাপড়ার ব্যাঘাত ঘটেছে শিক্ষার্থীদের। দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় নষ্ট হয়ে গেছে ফ্রিজ, টিভি, ফ্যান সহ নানা বৈদ্যুতিক সরঞ্জাম। আমরা অনেক কষ্টের ভিতরে আছি, আমাদের কারেন্ট নাই। আমরা ফ্রিজ, টিভি কিনছি, ফ্যান কিনছি, কেনার পরে এগুলো আমাদের লোকসানের মুখে আছি। এখন আমরা পড়ালেখা 10টা 11টার দিকে পর্যন্ত করতো, অন হয়েও হতারা না। তো সন্ধ্যাকালে ওলানো হয়ে থাকি। আর আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাইতে চাই, মেয়েকে আমি ডাক্তারি পড়াইতে চাই। এখন কারেন্টের জন্য আমরা পড়াইতে পারি না, উচ্চশিক্ষা দিতে পারি না। স্থানীয়রা বলছেন, বারবার মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ আর স্মারকলিপি দিয়েও কোনো সুরাহা হয়নি। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপনের দাবি তাদের। আমরা এলাকার জনগণ সহ আমরা আরো কয়েকবার আমরা পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করছি। তারা আমাদেরকে আশ্বাস দিতে বিদ্যুৎটা দিবে। এই আশ্বাসটা দেওয়ার পরে দীর্ঘ 4 বছর চলে গেছে, কিন্তু তাও না আমরা বিদ্যুৎই পাইতেছি না। আমাদের সকল কিছু নষ্ট হয়ে যাইতে আছে। কেউ ফ্রিজ, টিভি, ফ্যান যে যা আনছে সব কিছু। আগে আমাদের সোলার ব্যবস্থা ছিল, সেটাও আমরা বন্ধ করে দিছি। আমরা বহুতবার আমরা গেছি যে সাবমেরিনটা আমরা আমাকে বাড়াইতে 4-5টা বছর আমাদের চলে গেছে। পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জানান, কেবল ছাড়া বিদ্যুৎ সংযোগের বিকল্প নেই। ছিঁড়ে যাওয়া সাবমেরিন কেবল মেরামতেও বিপুল অর্থ প্রয়োজন, যার জন্য দরকার সরকারি প্রকল্প। মানে ওইটা সাস্টেন করতেছে না, যে এখান থেকে যে বিদ্যুৎটা যাবে, মানে ইয়েটা মেঘনা নদীর ভিতর দিয়ে যে সাবমেরিন কেবল, সেটা টিকতেছে না। আপাতত বিকল্প নিয়ে তো বিকল্প তো আপাতত মনে হয় নাই। আর এই সাবমেরিন কেবল ছাড়া আপাতত কোনো বিকল্প নেই। এটা তো অর্থের ব্যাপার, প্রকল্পের বিষয়। এটা তো আমাদের পর্যায় থেকে যোগাযোগ করলে ওইভাবে কোনো লাভ হয় না। প্রায় 15 কোটি 82 লাখ টাকা ব্যয় নির্মিত এই প্রকল্পের সুবিধাভোগী প্রায় 800 গ্রাহক। জারিন অর্নি, যমুনা নিউজ। গত 24 ঘন্টায় হামির উপসর্গে ঢাকা ও সিলেটে মৃত্যু হয়েছে আরও 2 শিশুর। নতুন আক্রান্তের সংখ্যা 833 জন। সিলেটে এই নিয়ে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো 86 জনে। এছাড়া হামি আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় ভোগান্তি বেড়েছে রোগী এবং স্বজনদের। ছোঁয়াচে এই রোগ নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে।
খুলনায় 10ম শ্রেণীর ছাত্র ইতিকে গুলি করার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এই ঘটনায় আটকও হয়নি কেউ। এদিকে গতরাতে খুলনা মেডিকেল থেকে কাউকে কিছু না জানিয়ে ইতিকে অন্যত্র সরিয়ে নেয় পরিবারের সদস্যরা, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এর আগে শুক্রবার রাতে সদর থানার পশ্চিম রূপসা বেড়িবাঁধ এলাকায় ওই ছাত্রকে গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায় মোটরসাইকেলে করে ঘটনাস্থলে পৌঁছানোর পর হেলমেট পরা 2 যুবক এটিকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গুলিটি তার বাঁ পায়ের এক পাশ দিয়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে রাতেই সেখান থেকে ইতিকে সরিয়ে নেয় পরিবারের সদস্যরা। পুলিশ জানায় ঘটনাটি রহস্যজনক, তদন্তের পর বিস্তারিত জানা যাবে। বাংলাদেশের চা শিল্পের ইতিহাস 100 বছরেরও বেশি। এই শিল্পের ভিত্তি যাদের ঘামে গড়ে উঠেছে, সেই চা শ্রমিকদের জীবনেও যেন শতাব্দী ধরে খুব বেশি কিছু বদলায়নি। ঋণ, দারিদ্র্য, কর্মসংস্থানের সংকট আর অনিশ্চয়তার মধ্যে টিকে থাকার এক নীরব সংগ্রামের নাম চা শ্রমিকের জীবন। সহকর্মী আব্দুর রহিমের ক্যামেরায় আরও জানাচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। এটাই খোকন ও লক্ষ্মী চাষার ঘর। চা বাগানের কলোনিতে জায়গা হয়নি, তাই ঋণ করে বানিয়েছেন ছোট্ট একটি টিনের ঘর। গ্রীষ্মের অসহ্য গরম, বর্ষার চুয়ে পড়া পানি, তবু এটুকুই তাদের নিজের বলে দাবি করার মতো আশ্রয়। দৈনিক মজুরির আয়ে 5 সদস্যের সংসার চালানো অসম্ভব হয়ে পড়ায় নিজের চাকরিটাই স্ত্রীকে ছেড়ে দিয়েছেন স্বামী। নিজে শিখেছেন রাজমিস্ত্রির কাজ, কিন্তু কাজ থাকে না নিয়মিত, ফলে বাড়তি আয়ও অনিশ্চিত। 24 কেজি পাতি তুলে তো 186 টাকা, আর উপরে তুললে এটা আমার এক্সট্রা পয়সা। সপ্তাহে মনে করবো 1500 পায়। এখন সাহেবকে আমার তোরা 10টা টিন দিব, 8টা টিন দিব। এই সাহেব কইতাছে ওই সাহেবের কাছে যায়, ওই সাহেবের কাছে গেলে এই সাহেবের কাছে। আর এই ঘর বানাইছি আমি ঋণ তুলিয়া। ওই আলু ভর্তা বানায়, কোনোদিন ডাল ভাত বানায়। আমার মেইন সমস্যা হলো ঘরের দরকার, মেডিকেলের দরকার, 2 নম্বর হইলো আমার জায়গা জমিনের দরকার। ঘরের জন্য নেয়া ঋণ এখনো শোধ হয়নি। এরই মধ্যে অন্তঃসত্ত্বা মেয়ের সন্তান জন্মের খরচ জোগাতে আবারও নিতে হবে নতুন ঋণ। ওই যে মেয়ে একটা প্রেগনেন্ট, এই মেয়ে আছে আমার ঘরে। এখন এই ঘরে কেমনে জন্ম দিব আমার মেয়েরে, এটা তো ভাবতে লাগবো। মেয়ের জন্য সিজার 30,000 টাকা রাখবো, সমিতি থেকে আবার তুলবো, আর কি করবো। আমি নিজেই থাকা ঠিক না, তো পড়ালেখা বাচ্চা কাচার এই সংসারটা কেমনে চালাবো, ঘরেই ঠিক নেই। কষ্ট করতে 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 আমার কষ্ট জীবন গেল গিয়া। কত আইলো, ভেলি আইলো, চেয়ারম্যান আইলো, সব আইলো, কেউ দেখলো না। এই গল্প শুধু একটি পরিবারের নয়, শ্রমিক লাইনের প্রায় প্রতিটি ঘরেই রয়েছে একই দীর্ঘশ্বাস। শতাব্দীর পর শতাব্দী ধরে ঋণ, অর্থকষ্ট আর কর্মহীনতার এক অদৃশ্য বেড়াজালে আটকে আছে হাজারো শ্রমিক পরিবার। 900 1000 যদি পাই আমরা হইব, বাচ্চা কাচার পড়ালেখা আমরা হয় না, কষ্ট করি। এমন এলার কাপড় কাল লইয়া খাইতে আসি, উপাস থাকি যায়, বাচ্চা কাচা লইয়া ঘুমাই যায়, কি করবো, কার ঘরে যাই মাং পারলাই। এই লেখা আমার কষ্ট দুঃখ। তারা চেষ্টা করেন, সন্তানদের স্কুলে পাঠান, স্বপ্ন দেখেন দারিদ্র্য থেকে বেরিয়ে আসার, কিন্তু দারিদ্র্যই যেন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সেই স্বপ্নের পথে। অর্থাভাবে অনেকের পড়াশোনা থেমে যায় মাঝপথেই। বাগানে থাকতে হলে আমাদের বাগানে কোম্পানি কাজ করতে হবে, আর আমাদের যে ফিউচার যারা যে আগে প্রজন্ম যারা থাকবে, যে ওনাদের ফিউচারটা দেখি বাধা, একটু পরে পরে মানে স্টেপ বাই স্টেপ বাধা। আমরা তো এখন নিজস্ব করে নেই জায়গা জমি, আমরা তো আপত্তি করেছি জমিন নিজে করার জন্য, দেখি কি হয়, বলে তো করে দিব না। শুধু অর্থ কষ্ট নয়, নিত্যদিনের কষ্টের তালিকায় রয়েছে নিরাপদ পানির সংকটও। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে একসময় আনা হয়েছিল এই শ্রমিকদের পূর্বপুরুষদের। ভিন্ন ভিন্ন ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য নিয়ে শুরু হয়েছিল তাদের যাত্রা। একসঙ্গে বসবাস করতে করতে শত বছরে গড়ে উঠেছে এক নতুন মিশ্র সংস্কৃতি, নতুন ভাষা, নতুন আচার, নতুন পরিচয়। হারমোনি ফেস্টিভ্যালে বিভিন্ন নৃগোষ্ঠী নিজেদের আলাদা সংস্কৃতি তুলে ধরলেও শ্রমিক লাইনে ফিরে সবাই মিলেমিশে ভাগ করে নেন একই বাস্তবতা, অভাব, অনিশ্চয়তা আর টিকে থাকার সংগ্রাম। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে যেসব অনিয়ম দুর্নীতি হয়েছে,
সেসব তথ্য সংগ্রহের কাজ চলছে, জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী AJM জাহিদ হোসেন। দুপুরে সমাজসেবার রংপুর বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে সরকার। এক ভাগ দুর্নীতিও মেনে নেওয়া হবে না, কারণ দিন শেষে সরকারকে জনগণের কাছে যেতে হবে ভোটের জন্য। এছাড়া আগামী 10 থেকে 12 সপ্তাহের মধ্যে রংপুর সহ দেশের সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে বলেও জানান সমাজ কল্যাণ মন্ত্রী। এর আগে সমাজসেবার বিভিন্ন অফিস ঘুরে দেখেন তিনি। বিভিন্ন অফিস কক্ষে ধুলার কারণে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত, পোল্ট্রি ফিড এবং ওষুধের দাম কমানোর দাবিতে গাজীপুরের মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করেছে খামারিরা। সকালে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে স্থানীয় পোল্ট্রি খামারিরা। এ সময় রাস্তায় শত শত ডিম ভেঙে লোকসানের প্রতিবাদ জানায় তারা। বলেন, পোল্ট্রি ফিড এবং ওষুধের দাম বৃদ্ধির কারণে বর্তমানে লাভের মুখ দেখা যাচ্ছে না। দ্রুতই সিন্ডিকেট ভেঙে ডিমের উৎপাদন খরচের সাথে সামঞ্জস্যপূর্ণ মূল্য প্রদানের দাবি জানান। এদিকে অবরোধের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। যমুনায় পানি বৃদ্ধির সাথে সাথে টাঙ্গাইলে পাল্লা দিয়ে বেড়েছে নদী ভাঙন। জেলার 5 উপজেলার শত শত স্থাপনা ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। ভুক্তভোগীদের অভিযোগ, নিম্নমানের প্রতিরোধ ব্যবস্থার কারণে বছর বছর বাড়ছে দুর্ভোগ। ভাঙন রোধে বরাবরের মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দায় সেরেছে পানি উন্নয়ন বোর্ড। এভাবেই যমুনার উত্তাল স্রোত যেন একের পর এক গিলে খাচ্ছে মানুষের স্বপ্ন আর জীবনের সঞ্চয় দিয়ে গড়া ঠিকানা। গত মঙ্গলবার থেকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ, পশ্চিমপাড়া এবং ভুইয়াপুর উপজেলার তারাকান্দি সড়ক সংলগ্ন এলাকায় শুরু হয় ভয়াবহ নদী ভাঙন। মুহূর্তের মধ্যেই নদীগর্ভে হারিয়ে যায় বসতবাড়ি, গাছপালা। হুমকির মুখে রয়েছে ভুইয়াপুর, তারাকান্দি, যমুনার বাঁধও। খাট পালং কিছু নাই, সব নদীতে ভেসে গেছে। ঘরের থেকে ফ্রিজ, টিভি, মিপি যা আসলে ইত্যাদি হান্ডি পাতিল সব নদীতে চলে গেছে। কিচ্ছু বাই করতে পারেনি। আমাদের জায়গা খুব ভয়াবহ। 117 বাড়ির মধ্যে ভাঙছে। 117 বাড়ির মধ্যে এক বাড়িতে, আমাদের বাড়িতে 3টা ঘর চলে গেছে একদম নদীতে। আর ওই পাশে একটা হুজুরের বাড়িতেও 3টা ঘর চলে গেছে, একদম কিছু সহায়তা পারে নাই। ঘরের যত টাকা পয়সা, স্বর্ণ অলংকার, ঠিক আছে, ফ্রিজ টিরিজ, মানে আসবাবপত্র যা আছে কোনো কিছুই কেউ বাহির করতে পারে নাই। মানে বুঝে ওঠার আগে এগুলো ভেঙে চলে যেতেছে। আনুমানিক তাতে অন্তত 10 কোটি টাকার ক্ষতি হয়েছে। দিনরাত অব্যাহত ভাঙনে নিঃস্ব হয়ে পড়েছে জেলার 5 উপজেলার অসংখ্য পরিবার। কেউ খোলা আকাশের নিচে, আবার কেউ আশ্রয় নিয়েছে আত্মীয় স্বজনের বাড়িতে। সব হারিয়ে নিঃস্ব মানুষগুলো মানবেতর জীবনযাপন করলেও পাননি কোনো সহযোগিতা। তীব্র ক্ষোভ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কাজের মান নিয়ে। বর্তমান যে পরিস্থিতিতে জিও ব্যাগ ডালে, এখানে লাগবে 20 নৌকা, 1 নৌকা এসে জিও ব্যাগ করে। এতে আরও এলাকার ক্ষয়ক্ষতি বৃদ্ধি পায়। 5-7 বাড়ি একবারে নদী গর্ভে চলে গেছে। পারে দা অসহায়ভাবে শুয়ে রয়েছে, ঘর বাড়ি নাই। অতি দ্রুত কাজ না করা যায় তাহলে হাজার হাজার বাড়িঘর ভেঙে বিলীন হয়ে যাবে। তবে এসব অভিযোগ মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। তাদের দাবি, যমুনার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভাঙন রোধ কাজ চলমান রয়েছে। থেকে 10 কোটি টাকার মতো আমরা জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন শুরু করেছি। তার অধিকাংশ কাজ সমাপ্ত, বাকিগুলো আমাদের টাঙ্গাইল সদর উপজেলা সহ অন্যান্য মির্জাপুর, বাসাইল, টাঙ্গাইল, নাগরপুর সহ বিভিন্ন উপজেলায় আমাদের কাজ চলমান আছে। শুধু আশ্বাস নয়, দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বাদ দিয়ে চরবাসীদের ভাগ্য পরিবর্তন চায় ভুক্তভোগীরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।